অ্যালগরিদম কোর্সের লেকচার 4-এ আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের লেকচারে মূলত আমি ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ এবং ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচকে ইউজ করে মার্শট অ্যালগরিদম কিভাবে কাজ করে সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথমেই আমরা জানবো ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচ কি। ডিভাইড অ্যান্ড কনকোয়ার এই ওয়ার্ডটি আসলে তার কাজকে রিপ্রেজেন্ট করে, তার মানে হলো ভাগ হবে এবং সলিউশন হবে। এবং এটি একটি রিকার্সিভ ফর্মুলা বা রিকার্সিভ স্ট্রাকচার। এবং রিকার্সিভ মানে অলরেডি আমরা জানি যে নিজেই নিজেকে বারবার কল করে, বা যে ফাংশন বা যেটি নিজেই নিজেকে কল করে বারবার অটোমেটিক্যালি কাজ করতে থাকে সেটিকেই কিন্তু রিকার্সিভ বলা হয়। এবং ডিভাইড অ্যান্ড কনকোয়ারের ক্ষেত্রেও কিন্তু একই কাজ কিন্তু বারবার রিপিটেশন নিজেই নিজেকে কল করে করবে। সো ওভারঅল ডিভাইড অ্যান্ড কনকোয়ার অ্যাপ্রোচটি কিন্তু একটি রিকার্সিভ স্ট্রাকচার। এবং সেক্ষেত্রে আমাদের প্রথমেই কাজ করবে ডিভাইড পোর্শন। এক্ষেত্রে ডিভাইড এন্ড কনকোয়ারের ক্ষেত্রে আলটিমেটলি তিনটি পোর্শন বা তিনটি ক্রাইটেরিয়া কাজ করে। একটি হলো ডিভাইড, একটি হলো কনকোয়ার এবং একটি হলো কম্বাইন। প্রথমে হবে ডিভাইডের কাজ। যেই প্রবলেমটি আমাদের থাকবে বা যেই প্রবলেমটি আমাদেরকে সলভ করতে বলা হবে সেটিকে শুরুতেই যেই এলিমেন্ট গুলো থাকবে সেগুলোকে ভাগ করা হবে, ভাগ করে সাব প্রবলেমে নিয়ে যাওয়া হবে। তো একটি প্রবলেমকে ভাগ করে যখন সাব প্রবলেমে নিয়ে যাওয়া হবে সেক্ষেত্রে কিন্তু মানে প্রবলেম গুলো বা সাব প্রবলেম গুলো কিন্তু সাইজে শুধুমাত্র ছোট হয়ে যাবে, কিন্তু দেখতে কিন্তু অরিজিনাল প্রবলেমেরই মতো সিমিলার থাকবে। সে একটি যদি আমরা এক্সাম্পল হিসেবে বলি 1 2 3 4 5 6 এরকম 6টি এলিমেন্ট আছে। তো এটিকে ভাগ করে কি হবে, 6টা এলিমেন্ট তিনটা তিনটা করে ভাগ হয়ে যাবে, কিন্তু পরের তিনটাতেও 1 2 3 থাকবে, 4 5 6 থাকবে। তো এটা আলটিমেটলি ওই অরিজিনাল প্রবলেমেরই কিছু স্মল সাইজের আসলে সাবসিকোয়েন্স বলা যায় বা সাব প্রবলেম বলা যায়, সেভাবে করে ভাগ হবে। এবং কন্টিনিউয়াসলি কিন্তু এটা রিকার্সিভ ওয়েতে কন্টিনিউয়াসলি নিজেই নিজেকে কল করে বারবার বারবার ভাগ হতে থাকে যতক্ষণ পর্যন্ত আমার যে ভাগের কন্ডিশন থাকবে সেটা ফলস না হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাগ হতে থাকবে। এরপরে আসি কনকোয়ার। ভাগের কাজ যখন শেষ হয়ে যাবে তখন যে সাব প্রবলেম গুলো থাকবে ভাগ হয়ে একদম ভাগ শেষ হয়ে যাওয়ার পরে যেগুলো থাকবে, যে সাব প্রবলেম গুলো থাকবে সেগুলো কিন্তু রিকার্সিভ ওয়েতে সলভ করতে হবে। বা সলভ করা বলতে অবশ্যই প্রবলেমের উপর ডিপেন্ড করবে আসলে কি কি নিয়ে কাজ করছি আমরা, কি ধরনের সলিউশন দরকার। তো সেই সলিউশন বা সেই কন্ডিশন অনুযায়ী কিন্তু ওই যে ছোট ছোট ভাগে ভাগ করা যে প্রবলেম সাব প্রবলেম গুলো থাকবে সেগুলোকে রিকার্সিভলি সলভ করা হবে। মানে এই কনকোয়ারটা বা সলিউশনটাও কিন্তু আলটিমেটলি রিকার্সিভ ওয়েতেই হবে, নিজেই নিজেকে বারবার বারবার কল করবে এবং নিজেই অটোমেটিক্যালি কিন্তু এটা সলভ হতে থাকবে। এরকম করে আমার কনকোয়ারের কাজটা হবে। এরপরে আসি কম্বাইনের কাজ। কনকোয়ার যখন হয়ে যাবে তার মানে হলো আমাদের প্রবলেমটার যেই রেজাল্টটা আমাদের দরকার সেটা হয়তো ইন্ডিভিজুয়ালি ছোট ছোট ভাগের জন্য কিন্তু সলভ হবে। তো ছোট ছোট ভাগের জন্য যখন সলভ হবে সেগুলোকে আবার কি করতে হবে, কম্বাইন করতে হবে বা মার্জ করতে হবে। মার্জ করে 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 সবগুলো ছোট প্রবলেম যখন একত্রে মার্জ করা হবে এক লাস্টে গিয়ে আমরা একটা ফাইনাল রেজাল্ট বা অরিজিনাল প্রবলেমের ফাইনাল রেজাল্ট আমরা কিন্তু পেয়ে যাব। এভাবে করে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ কিন্তু তিনটা ধাপে তার কাজ কমপ্লিট করে থাকে এবং রিকার্সিভ ওয়েতে। ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচে যে তিনটা ধাপ আমি বলে এসেছি সেটি কিন্তু মার্শট অ্যালগরিদমে খুব ভালোভাবে ফলো করা হয়। তার মানে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচের সব থেকে উত্তম একটি এক্সাম্পল আসলে মার্শট অ্যালগরিদম। কারণ মার্শট অ্যালগরিদম করতে গেলেও ডিভাইড কাজ করে, কনকোয়ার কাজ করে এবং কম্বাইন কাজ করে। তো আমরা এখন মার্শট অ্যালগরিদমটিকে এক্সাম্পল হিসেবে আমি ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ কিভাবে ফলো করে কাজ করে সেটিকে নিয়ে আমি ডিসকাস করব। অ্যাগেইন এখানেও শুরুতে আমাদের অবশ্যই n সংখ্যক এলিমেন্ট লাগবে, যেহেতু এটি একটি সর্টিং অ্যালগরিদম। তার মানে হলো এলোমেলো ডাটাগুলোকে আমরা সাজিয়ে নিব এবং সেটি করব অবশ্যই ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচকে ফলো করে। এবং সেই ক্ষেত্রে আমার কিছু আনসর্টেড ডাটা দরকার হবে। আনসর্টেড ডাটা আমরা এখানে n সংখ্যক এলিমেন্ট নিয়ে নিব, তারপরে সেটার উপরে ভাগের কাজ হবে। শুরুতেই ভাগের কাজ হবে। n সংখ্যক এলিমেন্ট নিয়ে যদি আমরা কাজ করি এবং সেগুলোকে ভাগ করা মানে হচ্ছে কি ছোট ভাগে ভাগ হয়ে যাবে, n ভাগ হয়ে নরমালি মার্শটের ক্ষেত্রে হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়ে যায়, সমান দুই ভাগে এলিমেন্ট গুলো কিন্তু ভাগ হয়ে যায়। তার মানে n সংখ্যক এলিমেন্ট থাকলে n সংখ্যক এলিমেন্টের যদি একটি সিকোয়েন্স থাকে সেটি সমান দুভাগে ভাগ হয়ে n/2 এলিমেন্ট নিয়ে দুটি সাবসিকোয়েন্সেস কিন্তু তৈরি করবে। এরকম করে সাবসিকোয়েন্স ওই সাবসিকোয়েন্স থেকে আবার তার থেকেও আরো সাবসিকোয়েন্স কিন্তু ক্রিয়েট হবে যতক্ষণ পর্যন্ত ডিভাইডার কন্ডিশন ফলস না হচ্ছে।
এরপরে আসি কনকর অ্যাপ্রোচ। কনকর অ্যাপ্রোচে কি হবে, এই যে আমরা ডিভাইড করলাম, এই যে ডিভাইড করার পরে যে সিকোয়েন্সেস গুলো একদম ছোট ছোট যে সাবসিকোয়েন্স গুলো আমরা পাবো ডিভাইডের পরে, সেগুলোকে কিন্তু কি করতে হবে, যেহেতু এটা একটা সর্টিং অ্যালগরিদম, তার মানে সর্ট করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আমার কি হবে, সর্ট হয়ে যাবে, মানে এলোমেলো থাকলে ছোটটা আগে চলে আসবে, বড়টা পরে চলে যাবে। এই দুটা দুটা সাবসিকোয়েন্স কিন্তু কাজ করবে, অবশ্যই দুটা দুটা সাবসিকোয়েন্স দিয়ে কিন্তু কনকর হবে, দুটা দুটা সাবসিকোয়েন্সের মধ্যে কিন্তু কনফার্ম হবে। এবং যখন এবং অবশ্যই এটি রিকার্সিভ ওয়েতে কাজ করবে। এবং কিভাবে সর্ট হবে সেটি কিন্তু মার্শট অ্যালগরিদম ফলো করে সর্ট হবে, সেটি কিন্তু মার্শটের একটি নিজস্ব অ্যালগরিদম আছে, সেটি ফলো করে কিন্তু কনকোয়ার হবে। এবং তার পাশাপাশি শুধু কনকোয়ারই হয় না, মার্শটের ক্ষেত্রে যেটি হয়, কনকোয়ার হওয়ার সাথে সাথে কম্বাইনও হয়, মানে কনকোয়ার এবং কম্বাইনটা আসলে একই সাথে কাজ করে। এবং সেক্ষেত্রেও দুটি, ওই যে বললাম যে দুটি সিকোয়েন্সের মধ্যে কিন্তু কনকর হবে, এবং তার মানে এই দুটি সিকোয়েন্সকে কি করবে, সলভ করার সাথে সাথে কিন্তু আবার কম্বাইন করে ফেলবে। তো দুটি যদি সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট থাকে, এটা কিন্তু কম্বাইন হয়ে দুইটি এলিমেন্টের একটি সিকোয়েন্সে পরিণত হবে। আবার তার পাশে যেই আরো সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্ট ছিল, সেটি আবার কিন্তু কনকর এবং কম্বাইন হয়ে একটি সিকোয়েন্সে পরিণত হবে। এরকম করে আবার দুটির মধ্যে কিন্তু কনকর এবং কম্বাইন হয়ে কিন্তু চারটি এলিমেন্টের একটি সিকোয়েন্সে পড়তে হবে। এরকম করে কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা অরিজিনাল সিকোয়েন্সের সর্টেড এলিমেন্ট গুলো পেয়ে যাচ্ছি। এভাবে করে কিন্তু আমাদের মার্জ সর্ট অ্যালগরিদমটা ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচকে ফলো করে কাজ করবে। এখানে আমরা একটি অরিজিনাল সিকোয়েন্স দেখতে পাচ্ছি, যেখানে এলোমেলো কিছু ডাটা আছে এবং এখানে 8টি এলিমেন্ট আছে, সো n এর মান 8। এবং এখানে এলোমেলো সিকোয়েন্স আমরা দেখতে পাচ্ছি। মার্জ সর্ট অ্যালগরিদম ইউজ করে কিভাবে এই অরিজিনাল সিকোয়েন্সটা সর্টেড সিকোয়েন্স দিবে, সেটা কিন্তু একটি অ্যানিমেশনের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব। মানে আমরা ভিজুয়ালি আমরা একটু চিন্তা করতে পারবো যে আসলে মার্জ সর্টটা কিভাবে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচকে ফলো করে সর্টেড সিকোয়েন্স দিয়ে থাকে। তো আমরা একটু অ্যানিমেশনের মাধ্যমে দেখি। শুরুতেই যেমন 8টি এলিমেন্ট দেখতে পাচ্ছি, 8টি এলিমেন্ট ভাগ হয়ে, আমি যেমন বলেছিলাম যে n সংখ্যক এলিমেন্ট ভাগ হয়ে সমান দুভাগে ভাগ হবে, তার মানে n/2 দুটি সাবসিকোয়েন্সে ভাগ হবে। প্রত্যেকটাতে এলিমেন্ট থাকবে চারটি চারটি করে। দুই ভাগে যেহেতু ভাগ হচ্ছে, 8/2 = 4, সো দুটি সাবসিকোয়েন্সে ভাগ হবে। দেখি আমরা যেভাবে করে কিন্তু চারটি চারটি এলিমেন্টে ভাগ হয়, এটা কিন্তু দেখতে কিন্তু হুবহু অরিজিনাল সিকোয়েন্সের মতোই, কিন্তু শুধুমাত্র সাইজে ছোট হয়ে যাচ্ছে। এরকম করে কিন্তু ডিভাইডে আসলে শুধুমাত্র সাইজেই ছোট হয়, এবং সাইজে ছোট হতে হতে যখন সিঙ্গেল এলিমেন্ট এসে পৌঁছায়, তখন কিন্তু আর যখন আর ভাগের কন্ডিশন যায় না, তখন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সাইজে শুধুমাত্র ছোট হতে থাকে। এবং সেটা অবশ্যই এর প্রত্যেকটা সিকোয়েন্স দুই ভাগে ভাগ হয়ে n/2 এভাবে করে তারা ভাগ করে থাকে। তো এবার আমি পরের অ্যানিমেশনটি দেখাই। এই যে এখানে যেমন চারটি এলিমেন্ট ভাগ হয়ে দুটি দুটি হয়ে গেল, আবার এই দুটি ভাগ হয়ে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে ভাগ হয়ে যাবে। এবং যখনই আমরা সিঙ্গেল এলিমেন্ট পেয়ে যাব, তখনই কিন্তু কনকোয়ার এবং কম্বাইনের প্রসেসটা কাজ করা শুরু করবে। এবং আমি একটু বলে রাখি, আমি ধাপে ধাপে এই পোর্শনটিকে নিয়ে আগে কাজ করব, এই পোর্শনটিকে নিয়ে পরে দেখাবো, তার মানে এই নয় যে এগুলো আগে পরে কাজ করবে। এগুলো কিন্তু পাশাপাশি কন্টিনিউয়াসলি রিকার্সিভ প্রসেসে নিজে নিজেকে কন্টিনিউয়াসলি একই সময় ভাগ হতে থাকবে। আমি শুধুমাত্র দেখানোর সুবিধার জন্য একটা একটা পোর্শন নিয়ে কাজ দেখাবো, কিন্তু এগুলো কিন্তু একই সময় কাজ করে বিধায় মার্জ সর্ট অ্যালগরিদমটি কম্পেয়ারিং টু আদার যেসব সর্টিং অ্যালগরিদম আছে, ডাবল সর্ট, ইনসার্শন, এগুলো থেকে অনেক বেশি কম সময় নেয়। এটা যখন আমরা টাইম কমপ্লেক্সিটি দেখবো, তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা টাইম কমপ্লেক্সিটি কতটা কম সময় নিয়ে কাজ করে। তো এবার আমি দেখাই কিভাবে হয়। সিঙ্গেল এলিমেন্ট চলে আসলো, এরপরে এটি আমার অ্যারেতে একটা নিউ অ্যারেতে, অবশ্যই এটি একটা নতুন অ্যারে তৈরি করবে, এই নিউ অ্যারেতে নিয়ে আমি স্টোর করে রাখবো। এরপরে 26 একটা সিঙ্গেল এলিমেন্ট, সো এটাকে আনবো। এরপরে যখন সিঙ্গেল সিঙ্গেল দুটি সিকোয়েন্স পেয়ে গেল, এই দুটি সিকোয়েন্সের মধ্যে কিন্তু কনকোয়ার কাজ করবে, এবং কনকোয়ারটা কি, সর্টিং হবে। সর্টিংটা কিভাবে, সর্টিং মানে হলো ছোটটাকে আগে নিয়ে আসা, বড়টাকে পরে নিয়ে আসা। এবং তার পাশাপাশি আমি বলেছিলাম যেহেতু মার্জ সর্ট অ্যালগরিদমে কিন্তু কম্বাইনও একই সাথে কাজ করে, তার মানে কম্বাইন করার সময় কি হবে, আমার এখানে কিন্তু সর্ট আকারে কম্বাইন হয়ে এট এ টাইম কনকোয়ার এবং কম্বাইনটা হয়ে কিন্তু আমরা এই দুটার মধ্যে একটা সর্টেড লিস্ট কিন্তু আমরা পেয়ে যাব। দেখি আমরা এখানে 18 ছোট, এরপরে 26 বড়। এটি কিন্তু দুটি সাবসিকোয়েন্স ছিল, এখন কিন্তু আবার কনকোয়ার এবং কম্বাইন হয়ে একটি সাবসিকোয়েন্সে পরিণত হলো। সিমিলার ওয়েতে এটিও কাজ করবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি সিঙ্গেল সিঙ্গেল এলিমেন্টে পরিণত হলো। একদিন যখন আমাদের সিঙ্গেল এলিমেন্ট আমরা পাচ্ছি, এখানে কিন্তু নতুন অ্যারেতে গিয়ে
স্টোর হবে এবং নতুন অ্যারেতে স্টোর হওয়ার পরে কিন্তু এদের মধ্যে কনকোয়ার এবং কম্বাইনের যে কাজটি সেটি হওয়ার সময় কিন্তু ছোটটি আগে চলে যাবে, বড়টি পরে চলে যাবে। এটি কিন্তু দুটি সাবসিকোয়েন্স একটি সাবসিকোয়েন্সে পরিণত হবে। এখানে কিন্তু আমরা একটু খেয়াল করলে দেখতে পারবো যে এই সাবসিকোয়েন্স কিন্তু নিজেরা সর্টেড, আবার এই সাবসিকোয়েন্স কিন্তু নিজেরা সর্টেড। আবার এইখানে যেমন এটি একটি সিকোয়েন্সে পরিণত হলো, এটি একটি সিকোয়েন্সে পরিণত, এই দুটি সিকোয়েন্স মিলে কিন্তু আবার কনকোয়ার এবং কম্বাইন হয়ে একটি সাবসিকোয়েন্সে পরিণত হবে। এই দুটি মিলে কিন্তু আবার একটি সিকোয়েন্স তৈরি হবে এবং সেটি কনকোয়ার এবং কম্বাইনের মাধ্যমে। তাহলে আমরা এখানে দেখি কিভাবে হবে। এটি হওয়ার সময় কিন্তু মার্জ সর্ট অ্যালগরিদম কাজ করবে। মার্জ সর্ট অ্যালগরিদম নিয়ে अगेन আমি বলবো, আমার পরের স্লাইডগুলোতে আমি ডিসকাস করব। তো এখানে আমরা কি করব, যখন কনকোয়ার এবং কম্বাইন হবে তার মানে সর্ট করতে হবে, সেক্ষেত্রে আমাদের ছোট থেকে বড় আকারে কিন্তু সাজানো হয়ে যাবে এবং এরপরে আমরা একটি সিকোয়েন্স পাবো 6, 18, 26 এন্ড 32। এখানে কিন্তু আমি আবার বলছি কনকোয়ার এবং কম্বাইন কাজ করছে এবং সেটির যে প্রসেস এটি কিন্তু মার্জ সর্ট অ্যালগরিদমের ভিতরে মার্জ সর্ট অ্যালগরিদমের যে কন্ডিশন সেটি ফলো করেই কনকোয়ার এবং কম্বাইন হবে। তো আমরা এখানে দেখতে পেলাম যে এটি কিন্তু একটি সিকোয়েন্সে পরিণত হলো, তাই না? একদম লাস্টে সিঙ্গেল সিঙ্গেল থেকে দুটি দুটি থেকে একটি, আবার এই দুটি মিলে একটি, এরকম করে কিন্তু সিকোয়েন্স গঠন হচ্ছে। সিমিলার ওয়েতে কিন্তু এই পোর্শনটি একই ভাবে কাজ করবে। আমরা দেখে আসি অ্যানিমেশনটা। যেখানে দুটি ভাগ হচ্ছে, সিঙ্গেল এলিমেন্টে ভাগ হয়ে গেল, যখন এই সিঙ্গেল হয়ে যাবে তখন নতুন অ্যারেতে এগুলোকে আমার অ্যাসাইন করতে হবে। যখন অ্যাসাইন হয়ে যাবে এদের মধ্যে কনকোয়ার এবং কম্বাইন হবে এবং কনকোয়ার এবং কম্বাইন হওয়ার সময় সর্টেড হয়ে যাবে। সিঙ্গেল এলিমেন্ট আমরা এখানে পাচ্ছি, কনকোয়ার এবং কিন্তু কম্বাইন হয়ে যাচ্ছে। আবার এই দুটি সাবসিকোয়েন্সের মধ্যে কিন্তু কনকোয়ার ও কম্বাইন হয়ে একটি সাবসিকোয়েন্সে পরিণত হবে। 1, 9, 15 এবং 43। আবার একটু যদি খেয়াল করেন এই যে সাবসিকোয়েন্স এরা কিন্তু নিজেরা এই যে সর্টিং হয়ে হয়ে তো এরা এই পর্যন্ত এসছে, তো এরা কিন্তু নিজেদের মধ্যে সর্টেড, আবার এরাও কিন্তু নিজেদের মধ্যে সর্টেড। কিন্তু এই দুটাকে যখন আমি কনকোয়ার এবং কম্বাইন করব অরিজিনাল সিকোয়েন্স পাওয়ার জন্য, তখন কিন্তু এরা আবার নিজেদের সাথে এই কনকোয়ারটা এবং কম্বাইনটা কিভাবে হয় এটা নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব। কিন্তু এক্ষেত্রে আমাদের একটু মাথায় রাখবেন যে আমার কিন্তু এখানে প্রত্যেকটা সাবসিকোয়েন্স কিন্তু এই পর্যায়ে এসে বা এই পজিশন গুলাতে এসে কিন্তু সে নিজেরা নিজেরা সর্টেড থাকে। এই যে দুটি সাবসিকোয়েন্স নিয়ে কাজ করলাম এরা কিন্তু নিজেরা নিজেরা নিজেদের মধ্যে সর্টেড, বাট ওভারঅল এখনো সর্ট হয়নি। ওভারঅল সর্ট করার প্রসেসটা মার্জ সর্ট অ্যালগরিদমের মাধ্যমে হবে। এক্ষেত্রেও যেমন আমরা দেখি নিজেরা সর্টেড, এরা নিজেরা সর্টেড, এদেরকে আবার যখন আমরা মার্জ করলাম তখন কিন্তু আবার কনকোয়ার এবং কম্বাইনের অ্যাপ্রোচ যেটা মার্জ সর্ট অ্যালগরিদম ফলো করেই কিন্তু এরা সলভ হয়েছে। সিমিলার ওয়েতে কিন্তু এক্ষেত্রেও হবে এবং আমরা দেখি এটার অ্যানিমেশনটা। সর্ট হওয়ার সময় ছোট যে ডাটাগুলো আছে সেগুলো কিন্তু ছোট থেকে বড় আকারে সাজানো হয়ে যাচ্ছে ইউজিং কম্পেয়ার এন্ড কম্বাইন। This was the original sequence and this is the current sorted sequence. 8টি এলিমেন্টই ছিল, এখানেও কিন্তু 8টি এলিমেন্ট, বাট এরা এলোমেলো, এরা হচ্ছে সাজানো সংখ্যা। সো আমরা একটা আশা করি একটা ভিজুয়াল যেই অ্যাজাম্পশন সেটা করতে পারছি যে আসলে ভাগ এবং কনকোয়ার এবং কম্বাইনটা কিভাবে হয়। এবং এখানে যখন আমি বলছিলাম যে কনকোয়ার এবং কম্বাইন হবে সেটি মার্জ সর্ট অ্যালগরিদম ইউজ করে হবে। এখন আমি এই মার্জ সর্ট অ্যালগরিদমটি নিয়ে আসলে ডিসকাস করব। তবে তার আগে আমি বলি না, আমি কিন্তু যখন মার্জ সর্ট অ্যালগরিদম নিয়ে কাজ করব তখন আপনারা সেখানে এমন একটি সিকোয়েন্স দেখতে পাবেন যেখানে কিনা নিজেরা নিজেরা কিন্তু নিজেরা নিজেরা সর্টেড থাকবে, বাট দুটি সাবসিকোয়েন্স কিন্তু মার্চ করার পরে অরিজিনাল আমরা একটি সিকোয়েন্স পাবো। তো আমি সবগুলো নিয়ে যেহেতু বিস্তারিত প্রত্যেকটা ভাগকে নিয়ে এখানে বলার চেষ্টা করেছি, বাট যখন আমি কনকোয়ার এবং কম্বাইনেরটা বুঝাবো আমি তো শুধুমাত্র একটি পোর্শন নিয়ে বা একটি ভাগ নিয়ে বুঝাবো এবং ধরে নেবেন যে বাকি সব ক্ষেত্রে আসলে সেম প্রসেসেই কাজ হচ্ছে। যেমন আমি এতটুকু 8টা এলিমেন্ট নিয়ে করলাম, এখানে যদি আরো 8টা এলিমেন্ট থাকতো তারাও কিন্তু সেম প্রসেসে কাজ করতো এবং আবার এই 8টা এবং 8টা কিন্তু কম্বাইন হয়ে 16টা এলিমেন্ট সেম প্রসেসেই হতো। তো আমি হয়তো ফর এক্সাম্পল 8টা এলিমেন্ট নিয়ে কাজ করব, বোঝার সুবিধার জন্য মনে রাখতে হবে যে এই প্রসেসটা সবার ক্ষেত্রে রিকার্সিভ ওয়েতে কাজ করবে। তো আমি চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। হিয়ার ইজ দ্য মার্জ সর্ট অ্যালগরিদম। আমরা এখানে শুরুতেই মার্জ সর্ট অ্যালগরিদমের কিছু ধাপ দেখতে পাচ্ছি, কিছু স্টেপ দেখতে পাচ্ছি, সুডো কোড দেখতে পাচ্ছি এবং অবশ্যই মার্জ সর্ট অ্যালগরিদম শুরুর আগে আমার কিছু এলোমেলো ডাটা লাগবে, ইনপুট হবে, যেখানে এ নামক একটি অ্যারে নিয়ে নেওয়া হয়েছে n সংখ্যক এলিমেন্ট।
আনসর্টেড এলিমেন্ট থাকবে এবং আউটপুট হিসেবে আমরা একটা অর্ডার সিকোয়েন্স পাবো। এবং শুরুতেই ডিভাইডের কাজ হবে, সো আমরা শুরু করি ডিভাইডের পোর্শন দিয়ে। এবং এখানে যেহেতু ডিভাইড, কনকোয়ার এবং কম্বাইন তিনটি ধাপ আছে এবং তিনটি ধাপের মধ্যে সবগুলো ধাপই আসলে আলাদা আলাদা ভাবে কাজ করে, তো এই ধাপগুলোকে কিন্তু আমরা ফাংশন হিসেবে রিপ্রেজেন্ট করব। এবং এরা যেহেতু রিকার্সিভ ওয়েতে কাজ করে, তো আমাদের কিন্তু ইমপ্লিমেন্টেশন করার সময় আমরা এগুলোকে ফাংশন হিসেবে দেখতে পাবো। এবং রিকার্সিভ ওয়েতে রিকার্সিভ কল মানে হচ্ছে যে ফাংশন নিজেই নিজেকে কল করে। তো এই অ্যালগরিদম নিয়ে ডিসকাস করার সময় আমরা দেখতে পাবো যে একটা ফাংশন নিজেই নিজেকে কল করে কিভাবে ভাগ হচ্ছে। আমি শুরু করছি। শুরুতেই আমরা মার্জসর্ট নামক একটি ফাংশনের নামটা দেখতে পাচ্ছি, মার্জসর্ট। এখানে আসলে ডিভাইডের কাজটা হবে এই নামক অ্যারে। এখানে পি ইউজ করা হয়েছে ফার্স্ট ইন্ডেক্সিং এর জন্য। আমি যদি 10টা ডাটা নিয়ে কাজ করি তাহলে ফার্স্ট ইন্ডেক্সিং 1, এবং ইন্ডেক্সিং যদি আমি 1 নিয়ে কাজ করি তাহলে 1 0 নিয়ে কাজ করলে 0 হবে। এবং আর হচ্ছে লাস্ট ইন্ডেক্সিং। 1 ইন্ডেক্সিং নিয়ে কাজ করলে আর হচ্ছে লাস্ট পজিশন n, যেটাকে বলা হচ্ছে n, বা 10টা ডাটা নিয়ে কাজ করলে 10। আর যদি 0 ইন্ডেক্সিং নিয়ে কাজ করি সবাই আমরা জানি n-1। তো এভাবে করে আমাদের কিন্তু এটা ফার্স্ট পজিশনকে ইন্ডিকেট করে, এটা লাস্ট পজিশনকে ইন্ডিকেট করে। অবশ্যই ভেরিয়েশন আসবে ইন্ডেক্সিং এর উপরে। আপনি 1 ইন্ডেক্সিং নিয়ে কাজ করলে যেরকম হবে, 0 ইন্ডেক্সিং নিয়ে কাজ করলে তার থেকে একটু ডিফারেন্ট হবে, এটা আমরা সবাই জানি। এরপর শুরুতে আমরা একটি কন্ডিশন দেখতে পাচ্ছি p less than r। এই কন্ডিশনটি কেন? এই কন্ডিশনটি হচ্ছে যাতে আমার ভাগ কোন পর্যায় পর্যন্ত ভাগ হবে সেটি যাতে ক্লিয়ার থাকে, বা সেটির কন্ডিশন হলো কতটুকু পর্যন্ত হবে সেটা আসলে এই কন্ডিশনের মাধ্যমে বোঝানো হয়েছে। যেমন আমি যদি 10টা ডাটা নিয়ে কাজ করে থাকি তাহলে p এর মান কিন্তু 1 এবং r এর মান কিন্তু 10, এবং 1 থেকে কিন্তু 10 বড়। তার মানে এটাকে ভাগ করা সম্ভব। ভাগ করা সম্ভব কি? ফর এক্সাম্পল 5 এবং 5 দুই ভাগে ভাগ করা সম্ভব। এরকম করে যদি 4টা ডাটা থাকে তাহলে ফার্স্ট পজিশন 1, লাস্ট পজিশন 4, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভাগ করা সম্ভব এবং কি হবে 2 2 এ ভাগ হয়ে যাবে। সিমিলার যদি দুইটা এলিমেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট পজিশন 1 এবং লাস্ট পজিশন 2, সো এক্ষেত্রেও কিন্তু ভাগ করা সম্ভব, কারণ ভাগ করলে কি হয়ে যাবে, একটা একটা সিঙ্গেল এলিমেন্ট হয়ে যাবে। বাট আপনারা যদি খেয়াল করেন যখন সিঙ্গেল এলিমেন্টে পরিণত হয় তখন কিন্তু সেটাকে আর ভাগ করা সম্ভব না, সিঙ্গেল একটি এলিমেন্টকে কিন্তু ভাগ করা সম্ভব না। এবং সিঙ্গেল এলিমেন্ট যখন আসে তখন কিন্তু আলটিমেটলি পি এবং আর এর মান সেম পজিশন, মানে যখন সিঙ্গেল এলিমেন্ট থাকে তখন পি এর মানও 1, আর এর মানও 1। তার মানে কিন্তু এই কন্ডিশনটা তখন ফলস, তার মানে আর তখন ভাগ হবে না। এই জন্য ভাগ কতটুকু পর্যন্ত হবে সেটা এখানে কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। যে মুহূর্তে পি এবং আর সমান হয়ে যাবে তখন কিন্তু আর ভাগ হবে না, এবং অবশ্যই ফার্স্ট ইন্ডেক্সিং থেকে লাস্ট ইন্ডেক্সিং বড় হতে হবে। এই কন্ডিশন চলাকালীন আমাদের কি করতে হবে, মিড পজিশন বের করতে হবে। এখানে আমি মিড পজিশনকে কিউ দিয়ে ডিফাইন করেছি, এবং ভাগটা অবশ্যই যেহেতু আমি বলেছি যে 2 দিয়ে ভাগ হবে, তো আমাদের যদি 10টা এলিমেন্ট থাকে আমার কি হবে, ফার্স্ট পজিশন প্লাস লাস্ট পজিশন ডিভাইডেড বাই 2। 10টা এলিমেন্ট নিয়ে যদি কাজ করি, ফর এক্সাম্পল পি এর মান 1, আর এর মান 10, তাহলে 1 প্লাস 10 1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 11, 11 ডিভাইডেড বাই 2, তাহলে কত আসে? এবং অবশ্যই এটি ইন্টিজার টাইপ ডিক্লেয়ার করে নেবেন। তাহলে ইন্টিজার ডিক্লেয়ার করলে পূর্ণ সংখ্যাটা নেবে। 5.5 এর মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 5, সো মিড পজিশন কিন্তু 5, তাহলে মিড ভ্যালু আমরা পেয়ে গেলাম 5। এবং সেক্ষেত্রে এর পরের স্টেপে দেখতে পাচ্ছি, একটু যদি খেয়াল করেন এটা কিন্তু সেম নাম। সেম নাম মানে হলো কি, এ নিজেই নিজেকে ভাগ করতেছে, এই ফাংশন নিজেই নিজেকে কল করে ভাগ করবে। তাহলে একটি ভাগ কি হবে, একটি ভাগে আমরা দেখতে পাচ্ছি একটি ভাগের এলিমেন্ট থাকবে হচ্ছে পি থেকে কিউ পর্যন্ত, মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত, এবং পরে আরেকটি ভাগ সেম নামেরই আরেকটি ভাগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে সেম ফাংশনে নিজে নিজেকে ভাগ করছে, সেম এলিমেন্ট গুলোকে ভাগ করছে, এবং সেই পোর্শনে কিন্তু এলিমেন্ট সংখ্যা আমরা যদি দেখি তাহলে সেক্ষেত্রে কিন্তু কিউ এর মান ছিল 5, 5 প্লাস 1 কত 6, 6 থেকে 10 পর্যন্ত এলিমেন্ট গুলো থাকবে আরেকটা। তাহলে আমরা দেখেছিলাম যেরকম যে দুইটা সাবসিকোয়েন্সে কিন্তু ভাগ হয়ে গেল, একটাই এলিমেন্ট কিন্তু দুইটা সাবসিকোয়েন্সে, একটা সিকোয়েন্স কিন্তু দুইটা সাবসিকোয়েন্সে ভাগ হয়ে গেল। এরকম করে যতক্ষণ পর্যন্ত কন্ডিশন ফলস না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু, যেহেতু সেম নামের ফাংশন এবং রিকার্সিভলি কল হচ্ছে, এই ফাংশন নিজেই নিজেকে বারবার কল করতে থাকবে, ভাগ করতে থাকবে, কল করতে থাকবে, ভাগ করতে থাকবে। যে মুহূর্তে কন্ডিশন ফলস হয়ে যাবে তখন কিন্তু ভাগ করা বন্ধ হয়ে যাবে। এরকম করে ভাগের কাজটা শেষ হওয়ার পরে চলে আসবে হলো আমার কনকোয়ার এবং কম্বাইনের কাজ। এবং কনকোয়ার এবং কম্বাইন কিভাবে হবে মার্জসর্ট অ্যালগরিদমে, সেটি আলাদা একটি ফাংশনের মাধ্যমে এখানে দেখানো হয়েছে, এবং এটিকে নাম দেওয়া হয়েছে মার্জ, নাম দেওয়া হয়েছে ফাংশনের নাম দেওয়া হয়েছে মার্জ, এবং এই ফাংশনের ভিতরে আলটিমেটলি কনকোয়ার এবং কম্বাইনের পোর্শনটি আমরা দেখতে পাবো। তো আমি চলে যাচ্ছি পরের স্লাইডে। এই ফাংশনটি নিয়ে আমি দেখাবো কনকোয়ার এবং কম্বাইনের কাজটা কিভাবে এই ফাংশনের মধ্যে হচ্ছে।
এই যে এখানে আমরা এই ফাংশনের মধ্যে কিভাবে কাজ হবে সেটিকে দেখব। তো সেটিকে দেখার জন্য আমাদের প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে n1 এবং n2 আছে। ওই যে যেহেতু বললাম একটি সিকোয়েন্স থেকে দুটি সাব সিকোয়েন্স তৈরি হবে, তার মানে একটি সিকোয়েন্স যদি অরিজিনাল সিকোয়েন্স n হয়, সাব সিকোয়েন্স কিন্তু n1 এবং n2 ধরে নেওয়া হলো, n1 এবং n2 ধরে নেওয়া হলো। আবার n1 এর মধ্যে আবার ওই সিকোয়েন্স কিন্তু আবার আরো দুই ভাগে ভাগ হবে, আরো দুই ভাগে ভাগ হবে, এরকম করে কিন্তু কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, ডিপেন্ডিং অন দা এলিমেন্ট নাম্বার। এলিমেন্টের ভ্যালু যা থাকবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ভেরিয়েশন চলতেই থাকবে। তো এর মধ্যে যেহেতু এটা একটা ভেরিয়েশন আছে, তো এখানে কিন্তু ফিক্সড করে বলে দেওয়া সম্ভব না যে আসলে দুই সাইডে দুইটা সিকোয়েন্সের মধ্যে এলিমেন্ট সংখ্যা কত হবে, মানে ফিক্সড করে বা স্ট্যাটিক করে দেওয়া যাবে না। স্ট্যাটিক মানে হচ্ছে ফিক্সড বা কনস্ট্যান্ট করে দেওয়া যাবে না। কারণ যদি এলিমেন্ট সংখ্যা আমার 16 হয়ে থাকে, তাহলে ভাগ হয়ে n1 এর মান হবে 8, n2 এর মান হবে 8। আবার 8 ভাগ হয়ে কিন্তু 4 হচ্ছে, আবার 4 ভাগ হয়ে কিন্তু 2 হচ্ছে। তো কন্টিনিউয়াসলি কিন্তু এটা চেঞ্জ হচ্ছে। এই কারণে কিন্তু স্ট্যাটিক করে দেওয়া যাবে না n1 এবং n2 সিকোয়েন্সের ভ্যালুগুলোকে। এক্ষেত্রে তাহলে আমাদের কি করতে হবে? এক্ষেত্রে আমাদের অবশ্যই একটি সূত্র ইউজ করতে হবে। এই সূত্র ইউজ করলে খুব সুন্দরভাবে ডায়নামিক ওয়েতে কিন্তু আমাদের সিকোয়েন্সের যে এলিমেন্ট, সাবসিকোয়েন্সের যে এলিমেন্ট সংখ্যা সেটা নির্ধারিত হয়ে যাবে। যেমন আমি একটু এক্সাম্পল সহকারে বোঝানোর চেষ্টা করি। আমরা যেমন 10টি এলিমেন্টের কথা আমি বলেছিলাম, সেই 10টি এলিমেন্ট যদি চিন্তা করি তাহলে মিড ভ্যালু পেয়েছিলাম 5, রাইট? তো 5 যদি করি তাহলে আমার ওই 10টি এলিমেন্টের n1 এ কত যাবে, n2 তে কত যাবে সেটা আমরা বের করবো। তাহলে মিড ভ্যালু হচ্ছে 5 মাইনাস, যেহেতু ফার্স্ট ইন্ডেক্সিং p, তাহলে 1 ইন্ডেক্সিং নিয়ে যদি কাজ করি তাহলে 1, তাহলে 1 প্লাস 1 কাটাকাটি গিয়ে 1 এবং 1 কাটাকাটি গিয়ে কত থাকে 5। তাহলে n1 একটি সাবসিকোয়েন্সে কয়টি এলিমেন্ট থাকবে, n1 এর ভ্যালু কত 5 পেয়ে গেলাম। আবার যদি এখানে n2 আমরা দেখি তাহলে 10টি এলিমেন্টের জন্য লাস্ট পজিশন হচ্ছে 10, 10 মাইনাস 5 কত 5, n2 তেও কিন্তু আমরা 5 পেয়ে গেলাম। তাহলে 10টি এলিমেন্ট যদি থাকে সেটি সাবসিকোয়েন্স কিন্তু দুটি সাবসিকোয়েন্সে 5 এবং 5 হবে, n1 এবং n2। সিমিলার ওয়েতে যেহেতু এটি ডায়নামিক এবং ভেরিয়েশন আসবে, আবার যখন এলিমেন্টের সংখ্যা 5 হবে তখন আবার কি হবে? তখন আবার নিশ্চয়ই আমরা কিউ এর একটা ভ্যালু পাবো। কিউ এর ভ্যালু পাওয়ার পর হয়তো কত পাবো, 2 করে পাবো মিড ভ্যালু। তখন কিন্তু আবার দেখবো যে একটি ভ্যালুতে আমাদের কত করে আসছে, 2 মাইনাস 1 প্লাস 1, 1 1 কাটা যাবে, n এ 1 এর ভ্যালু হবে কত, ফার্স্ট এলিমেন্ট নিয়ে যদি কাজ করি তাহলে একটাতে যাবে দুইটা ডাটা n1 এ, আরেকটাতে যাবে হচ্ছে 3টা ডাটা। খেয়াল করবেন এখানে হচ্ছে কত, আর এর মান হচ্ছে আর এর মান হলো 5টা ডাটার ক্ষেত্রে যদি হয় তাহলে আর এর মান হচ্ছে 5 মাইনাস হলো কিউ এর মান 2, তার মানে 3, n2 এতে ভ্যালু হবে 3। নট নেসেসারি যে আমাদের ইকুয়াল সংখ্যাই হবে, কারণ আমরা জানি যে যখন জোড় সংখ্যক এলিমেন্ট থাকে তখন সেটি ইকুয়াল হয়। আর বিজোড় সংখ্যক এলিমেন্ট যদি হয় সেক্ষেত্রে কিন্তু প্রথম পোর্শনে যাবে ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, আর বাকিটা যাবে সেকেন্ড যেই সাবসিকোয়েন্স থাকে সেটাতে, এবং এটা নিয়ে কোনো প্রবলেম হবে না। এটা কনকর এবং কম্বাইন হওয়ার সময় অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, সো এটা নিয়ে টেনশন করার কোনোই দরকার নাই। এবং সবসময় ভাগটা দুই ভাগেই হবে, বাট প্রথম ভাগে যাবে ইন্টিজার পোর্শনটুকু, পরের ভাগে বাকি রিমেইনিং গুলো, কিন্তু সেটি অবশ্যই এই ইকুয়েশন বা এই সূত্রগুলো ফলো করেই করতে হবে। এভাবে করে যে সংখ্যক এলিমেন্টই থাকুক না কেন সেটা কিন্তু দুইটা সাবসিকোয়েন্সে কিন্তু কয়টা এলিমেন্ট যাবে সেটা কিন্তু এখানে এই সূত্রের মাধ্যমে নির্ধারিত হয়ে যাবে। এরপরে আমি আগের স্লাইডে একবার বলেছিলাম যে যখনই সিঙ্গেল ভাগ হয়ে যাওয়ার পরে n1 এবং n2 তে সংখ্যা নির্ধারিত হয়ে যায় তখন কিন্তু ওগুলোকে আবার একটা নতুন অ্যারের মধ্যে আমাদেরকে অ্যাসাইন করতে হবে, এবং আমাদের দুটি নতুন অ্যারে নিতে হবে। এখানে আমি একটা এল এবং আর নামক দুটি অ্যারে নিয়েছি। এটিকে এখানে এল বলতে আমি লেফট বুঝিয়েছি, রাইট বলতে আমি আর বলতে আমি রাইট বুঝিয়েছি, ডিপেন্ডিং অন ইউর চয়েস। এখানে যে কেউ তার নিজের পছন্দ মতো নিতে পারবে, বাট আমাদের দুটি অ্যারের দরকার হবে, যেহেতু দুটি সাবসিকোয়েন্স দুটি অ্যারের দরকার হবে। সেক্ষেত্রে একটি অ্যারেতে আমার কি করতে হবে, n1 এর মান আমরা যা পাবো সেই সংখ্যক পর্যন্ত সাইজ, এটা কিন্তু অ্যারের সাইজ নির্ধারণ করছি, তো সেই সংখ্যক থাকবে +1, তার মানে এক ঘর বেশি নিতে হবে। সিমিলার ওয়েতে আর যে নতুন অ্যারেটা বা সেকেন্ড যে সাবসিকোয়েন্স সেটার জন্য কিন্তু n2 পর্যন্ত সাইজ থাকবেই, তার পাশাপাশি আরো একটা ঘর আমরা এক্সট্রা নিয়ে নিব। কেন আমি একটা ঘর করে এক্সট্রা নিব সেটা আমি আরেকটু পরে ডিসকাস করব, এবং সেক্ষেত্রে তখন আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো আপাতত আমাদের মাথায় রাখতে হবে কি, যে দুইটি সাবসিকোয়েন্সের জন্য যে দুটি অ্যারে নতুন অ্যারে তৈরি হবে তার মধ্যে সাইজ সংখ্যা অবশ্যই এক ঘর করে, মিনিমাম এক ঘর করে কি হবে, বেশি হবে। এরপরে আসি আমাদের এখানে আমরা একটা ফর লুপ দেখতে পাচ্ছি। আমি এই ফর লুপটি আমার পরের স্লাইডে গিয়ে আমি ডিসকাস করব উইথ এক্সাম্পল। আমি চলে যাচ্ছি পরের স্লাইডে।
যেমনটি আমি বলেছিলাম যে আমার এখানে দুটি নতুন অ্যারে নিয়ে নিতে হবে, এবং নতুন অ্যারে নিয়ে নিলে সেই নতুন অ্যারের মধ্যে কি করতে হবে, নতুন অ্যারের মধ্যে আমাদের ডাটাগুলোকে কিন্তু সেট করতে হবে, যেই ডাটাগুলো নিয়ে কাজ করবো। এবং আমি বলেছিলাম যে যেহেতু সবগুলো দেখানো সম্ভব না, তো আমি একটি কমন একটি পোর্শন নিয়ে নিব, যে পোর্শনের ভিতরে আমার আসলে বুঝাবো, বাকি সব সিকোয়েন্সে ওভাবেই কাজ করবে। তো আপনারা যদি খেয়াল করেন, এই যে এই সিকোয়েন্সটা যদি আমরা দেখি, এটিকে টেম্পোরারি একটি অ্যারের মধ্যে চিন্তা করা হয়, এবং এই অ্যারেটাকে নাম দেওয়া হচ্ছে এ, এবং সেক্ষেত্রে এই যে এই প্রথম চারটি কিন্তু নিজেদের মধ্যে সর্ট করা, এই চারটি কিন্তু আবার নিজেদের মধ্যে সর্ট করা, রাইট? এরা কিন্তু নিজেদের মধ্যে সর্ট করা, এরা কিন্তু দুটি সাবসিকোয়েন্স। এই দুটি সাবসিকোয়েন্সকে আমার কি করতে হবে, দুটি নতুন অ্যারের মধ্যে অ্যাসাইন করতে হবে, দেন আমাকে কনকর এবং কম্বাইন করতে হবে, দেন আমাকে কনকর এবং কম্বাইন করতে হবে। কনকর এবং কম্বাইন করার জন্য আমি দুটি সিঙ্গেল অ্যারে নিয়ে নিয়েছি, একটা এল, একটা হচ্ছে আর। এখন শুরুতেই শুধুমাত্র আমি কি করলাম, অ্যারে তৈরি করলাম এক ঘর বেশি সহকারে, এবং এখনো কিন্তু এই জায়গাগুলো ফাঁকা, এখন কি করতে হবে, এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলোকে কিন্তু লেফট এবং রাইট এর মধ্যে অ্যাসাইন করতে হবে। টেম্পোরারি কিন্তু অ্যারে ফাঁকা থাকে, এবং সেই অ্যারেতে এলিমেন্ট গুলো কিন্তু আমার কি করতে হবে, ওই যে দুটি সাবসিকোয়েন্স ছিল, সেই দুটি সাবসিকোয়েন্সের ভ্যালুগুলোকে কিন্তু এই লেফট এবং আর এর মধ্যে কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। তারপরে এদের দুজনের মাঝখানে আমি কনকর এবং কম্বাইন করে কিন্তু একটা সর্টেড লিস্ট পাবো। এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিভাবে আমরা অ্যাসাইন করবো, এটি আমরা ফর লুপের মাধ্যমে করতে পারবো। তার মানে হলো, খেয়াল করেন, একটি ইন্ডেক্সিং আমরা ইউজ করছি এখানে আই, আরেকটি ইন্ডেক্সিং ইউজ করছি জে। আই ফর লেফট অ্যারে, জে ফর রাইট অ্যারে। তো যখন লেফট অ্যারের জন্য আমরা শুরুতে ভ্যালুগুলো অ্যাসাইন করি, এবং সেক্ষেত্রে আমার লুপটি অবশ্যই চলবে 1 থেকে শুরু করে n1 পর্যন্ত। তার মানে n1 এর ভ্যালু আমরা এখানে যা পাবো সেই অনুযায়ী কিন্তু আমার ভ্যালুগুলো অ্যাসাইন হবে। যেমন এক্ষেত্রে আমরা 8টি এলিমেন্ট নিয়ে কাজ করেছি, সো n1 এ আমরা পাবো 4, n2 তে পাবো 4। তাহলে এই আই এর ইন্ডেক্সিং কিন্তু চলবে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। সিমিলার ওয়েতে জে এর ইন্ডেক্সিংও কিন্তু চলবে 1 থেকে শুরু করে, কারণ n2 এর ভ্যালু কিন্তু আমরা 4 পাচ্ছি। তাহলে এই পরের যে ফর লুপটা, এটাও কিন্তু 1 থেকে শুরু করে n2 বা 1 থেকে শুরু করে 4 পর্যন্ত চলবে ফর রাইট অ্যারে। তো আমি প্রথমে লেফট অ্যারেটা ডিসকাস করি। তো লেফট অ্যারের ক্ষেত্রে আমার এখানে কি হচ্ছে, আমি ভ্যালুগুলোকে অ্যাসাইন করব কিভাবে, যখন আই এর মান 1, তার মানে হচ্ছে আই এর মান এই ইন্ডেক্সে কোন ভ্যালুটা বসবে, এ নামক অ্যারেটা হচ্ছে এইটা, এটার মধ্যে কোন ভ্যালুটা বসবে। আমরা যদি খেয়াল করি, পির মান যেহেতু 1 ইন্ডেক্সিং নিয়ে আমি কথা বলছি, সো পির মান 1, আয়ের মান শুরু হয়েছে 1 দিয়ে, সো 1 মাইনাস 1, 1 এবং 1 কাটা যাবে, থাকবে 1। তার মানে এ নামক অ্যারের 1 নাম্বার যে ভ্যালুটা থাকবে, এই যে 6, এটা কই অ্যাসাইন হয়ে যাবে, এটা কিন্তু অ্যাসাইন হয়ে যাবে লেফটের 1 নাম্বার ঘরে, এটা কিন্তু এখানে অ্যাসাইন হয়ে যাবে, ঠিক আছে। তারপরে যদি আমরা আরেকটু দেখি, এরপরে আয়ের মানটা বাড়বে 2, আয়ের মান বাড়বে ফর লুপের কারণে 2 হবে, এবং 1 2 3 4 এরকম করে আগাবে। সো 2 নাম্বার পজিশনে, তার মানে L2 এর জন্য কোন পজিশনটা আসবে, দেখি পির মান 1 আমরা জানি, কিন্তু আয়ের মান 2 মাইনাস 1 কত আসে, তাহলে 1 প্লাস 2 মাইনাস 1, এটা কিন্তু ভ্যালু আসে হচ্ছে 2। তাহলে এই 2 এর ভ্যালুটা কোথায় অ্যাসাইন হবে, L2 তে। তার মানে A2 এর ভ্যালুটা অ্যাসাইন হবে কিন্তু এই L2 তে। এটা কিন্তু আমার এ, এই এরাটা কিন্তু এ নাম দেওয়া হয়েছে, হ্যাঁ। তারপরে এখানে কি করতে হবে, আবার যদি দেখি আয়ের মান বাড়বে 3 হবে, তখন কি হবে, L3 তে কে এসে বসবে, 1 প্লাস 3 মাইনাস 1, দেখবেন A3 এর ভ্যালুটা এসে বসবে L3, এইটা বসবে এখানে। সিমিলার ওয়েতে আবার 4, A4 এর ভ্যালুটা বসবে, আমরা দেখতে পাবো হচ্ছে L4 এ, ঠিক আছে। এভাবে করে কিন্তু এই ভ্যালুগুলো অ্যাসাইন হয়ে গেল। অ্যাসাইন হয়ে যাওয়ার পরে আমার যেহেতু লুপটা বলছে 1 থেকে শুরু করে n1, এবং আমি 8টা এলিমেন্ট নিয়ে কাজ করছি, এবং n1 এর মান হচ্ছে 4, তার মানে লুপটা কিন্তু 1 থেকে 4 পর্যন্ত চলে গেছে। সো এই লুপ কিন্তু শেষ। সো এই প্রথম 4টি যে এলিমেন্ট ছিল, এটি কিন্তু অ্যাসাইন হয়ে গেল লেফট অ্যারে, ঠিক আছে। এরপরে যদি আমি দেখি, এরপরে লুপটা হচ্ছে জের জন্য, তার মানে এই ইন্ডেক্সিং এর জন্য। এই ইন্ডেক্সিং এ মানে এই রাইট অ্যারের ভিতরে ভ্যালুগুলো এখন অ্যাসাইন হবে এখান থেকে, এখানে আগে কপি করে নিয়ে আসতে হবে আমার। কিভাবে অ্যাসাইন করব, শুরুতে জের মান যখন 1, তার মানে এই ঘরের জন্য এই ঘরেতে কে বসবে, এই ঘরে কে বসবে, এই ঘরে বসবে হলো আমার কত, R1 এ বসবে হচ্ছে কিউ প্লাস জে। যদি দেখি কিউ এর মান কত, মিড মান কত, যেহেতু 8টা এলিমেন্ট নিয়ে কাজ করছি, কিউ এর মান আমরা বুঝতেই পারছি যে মিড ভ্যালু 4, তাহলে 4 প্লাস 1 কত হয় 5, তার মানে A5 এর ভ্যালুটা এসে বসবে R1 এ, জের মান 1।
তাহলে A5 এর ভ্যালু এসে বসবে এই যে এর যদি 5 নাম্বার ভ্যালু দেখি তাহলে A5 এর ভ্যালু কিন্তু এইটা, এটা এসে বসবে। আমি এখানে একটু আমরা দেখতে পাচ্ছি A5 এর ভ্যালু এসে বসলো R1। সিমিলার ওয়েতে জের মান কত হবে? 2 হবে। তার মানে এই ঘরের জন্য কি বসবে? R2 থেকে এসে বসবে মিডের মান 4, জের মান 2, 6, তার মানে 6 এর 6 ভ্যালু কত? এইটা এসে বসবে এই ঘরে। এরপরে জের মান যখন 3 হবে তখন R3 থেকে বসবে 4 + 3 7, তার মানে এই 7 নাম্বার ডেটাটা এসে বসবে আর এর 3 নাম্বার ঘরে। এরপরে আসি 4, ইনটু এর মান 4, তাহলে এখানে হচ্ছে 4 এর জন্য কত আসবে? R4 এ কে বসবে? এই ঘরে কে বসবে? এই ঘরে বসবে হচ্ছে 4 + 4 8, তার মানে এই 8 নাম্বার এলিমেন্টটা আর এর 4 নাম্বার পজিশনে এসে কিন্তু অ্যাসাইন হবে। এরকম করে কিন্তু ভ্যালুগুলো অ্যাসাইন হয়েছে, যদিও আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এগুলো অলরেডি সেট হয়ে বসে আছে। এগুলো কিন্তু প্রথমেই সেট হয়ে বসে নাই, আমি যেভাবে বললাম এভাবে করেই কিন্তু এই এলিমেন্ট গুলো লেফট এবং রাইট এর ঘরে এসে অ্যাসাইন হয়েছে। তারপরে এদের মধ্যে কনকর এবং কম্পারিজন করে করে এদেরকে কিন্তু একটা সর্টেড লিস্টের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। তো আমরা মনে হয় এতটুকু বুঝতে পেরেছি। এবং তারপরে যখন এলিমেন্ট গুলো অ্যাসাইন করা হয়ে গেল, এলিমেন্ট গুলো অ্যাসাইন করা হয়ে যাওয়ার পরে কিন্তু আমার কি হবে? আমি বলেছি যে একটা ঘর আমি বেশি নিব, তাহলে সেটাকে আমরা কিভাবে ডিফাইন করব? এই ঘরটা কিন্তু হচ্ছে n1 পর্যন্ত, 1 থেকে 4, আর এক ঘর বেশি নেওয়া মানে হচ্ছে ওই n1 + 1। তাহলে n1 + 1 এ কাকে অ্যাসাইন করব? ইনফিনিটি। ইনফিনিটি বলতে থিওরিটিক্যালি আমি ইনফিনিটি বলছি, যখন আমরা ইমপ্লিমেন্টেশন করব তখন আমাদের কিন্তু যদি আমরা 10টা ডাটা নিয়ে কাজ করি, 20টা নিয়ে কাজ করি, বা 50,000 নিয়ে কাজ করি, এমন একটা ভ্যালু নিব যেটা অনেক বড়, মানে আমার গিভেন এলিমেন্ট গুলা থেকে অবশ্যই বড় হবে, তাহলেই হবে। কারণ কোড বা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আমাদের ইনফিনিটি বলে কোনো ওয়ার্ড নেই। সেক্ষেত্রে এমন একটা ভ্যালু ধরতে হবে যেটা কিনা আলটিমেটলি আমার কি হবে? আমার গিভেন যে এলিমেন্ট গুলো আছে সেগুলো থেকে অবশ্যই বড় হবে। সো এখানে কি করতে হবে? যেই একটা ঘর বেশি নিয়েছিলাম সেই এক্সট্রা ঘরের মধ্যে আমার একটি বড় এলিমেন্টকে অ্যাসাইন করে দিতে হবে। একটি বড় এলিমেন্টকে কি করতে হবে? অ্যাসাইন করতে হবে। আচ্ছা, এরপরে কি করতে হবে আমাদের? এখানে আর এর ক্ষেত্রেও সিমিলার ওয়েতে আর এর ঘরেতেও এক ঘর আমি বেশি নিয়েছিলাম, সুতরাং আমার এখানে কি করতে হবে? ইনফিনিটিকে অ্যাসাইন করে দিতে হবে n2 + 1 এর ঘরে। অ্যাসাইন করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি সব অ্যাসাইনিং, লেফট এবং রাইট আরে যে দুটো নিউ অ্যারে নিয়েছিলাম এগুলো সব ঘর কিন্তু আমার ফিল আপ করা হয়ে গেছে। এখন কিন্তু এদেরকে যখন আবার কম্বাইন করব তখন কিন্তু এরা আবার নিজে এখনো কিন্তু সর্টেড নাই। সো কনকর এবং কম্বাইন করার ক্ষেত্রে কিন্তু আমাদের এদেরকে সর্ট করতে হবে। কিভাবে সর্ট করব? শুরুতেই আমাদের যেটা করতে হবে, আয়ের মান অ্যাসাইন করা হয়ে গেল, এখন এদের মধ্যে আমি সর্ট করবো, এবং সর্টেড লিস্টটা অবশ্যই অরিজিনাল এই অ্যারেতেই আমাদের বসাতে হবে। এই অ্যারেতে নিয়ে আমরা বসাবো। কিভাবে বসাতে পারি? আয়ের মান শুরুতেই আমাদের 1 ধরে নিতে হবে, এবং জের মান শুরুতেই আমাদের 1, মানে এটার ফার্স্ট লেফট আরের ফার্স্ট ইন্ডেক্সিং থেকে রাইট আরের ফার্স্ট ইন্ডেক্সিং এর সাথে আমাদের কম্পারিজন করতে হবে। তো আমরা শুরুতে ইন্ডেক্সিংটা 1 থেকে করে নিলাম, এটার ইন্ডেক্সিংও 1 করে নিলাম। এরপরে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমরা কি করব? কম্পারিজন করব। কম্পারিজনের যে ফরম্যাটটা সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি একটু ভ্যালুগুলা মুছে দেই। তাহলে আমি পরের স্টেপ গুলো বুঝাতে পারবো। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাহলে আমাদের কি হবে? এখন কম্পারিজন করা শুরু করবো এবং লুপ চলবে। এইটার ভিতরে যেহেতু আমরা ভ্যালুগুলোকে অ্যাসাইন করব, কপি আবার ব্যাক করব, সেক্ষেত্রে এটার একটা ইন্ডেক্সিং নিলাম কি? কে। এবং এই লুপটা চলবে এই অ্যারের মধ্যে, এই অ্যারের ভিতরে পি থেকে আর পর্যন্ত। আমরা জানি পি মানে হচ্ছে ওই অ্যারের ফার্স্ট ইন্ডেক্সিং এবং ওই অ্যারের লাস্ট ইন্ডেক্সিং। তাহলে এখানে আমরা যেহেতু 8টি এলিমেন্ট নিয়ে কাজ করছি, সুতরাং এখানে পির মান হচ্ছে 1 এবং আর এর মান কিন্তু হচ্ছে 8। এখানে কিন্তু এটা হচ্ছে পির মান 1, এটি কিন্তু হচ্ছে লাস্ট এলিমেন্ট আর। ঠিক আছে, সো এই ক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে? এবং পির মান এখানে দেখতে পাচ্ছি 1, এবং এটি হচ্ছে কত? 8।
তাহলে এক্ষেত্রে আমাদের কি হলো, 1 থেকে 8 পর্যন্ত লুপটি চলবে। তো শুরুটা হবে অবশ্যই 1 থেকে, এটা আমরা জানি যেহেতু ফর লুপ চলছে, ইনিশিয়ালাইজেশন করে নিব আমরা ওভাবেই। তাহলে 1 থেকে শুরু হবে এবং কম্পারিজন হবে কার মধ্যে, li এবং rj এর মধ্যে। এবং i এর মান আমরা কত ধরে নিয়েছিলাম 1, এবং j এর মান কত ধরে নিয়েছিলাম 1। তার মানে প্রথম কম্পারিজনটা হবে l1 এবং r1 এর মধ্যে। কম্পারিজন করে দেখি l1 লেস দেন অর ইকুয়াল r1 কিনা, মানে হচ্ছে l এর ভ্যালু থেকে এই 1, l এর 1 নাম্বার ভ্যালু থেকে r এর 1 নাম্বার ভ্যালু কি বড় অথবা সমান কিনা। যদি একটু আমরা দেখি যে এখানে 6 গেট লেস দেন অর ইকুয়াল 1 কিনা, 6 লেস দেন, কন্ডিশন কি ফলস না, যেহেতু ফলস হলে কিন্তু আর এই দেন এর পোর্শন কাজ করবে না, কাজ করবে কে, ফলস হলে কাজ করবে এলস এর পোর্শন। এলস এর পোর্শন আমরা কি দেখতে পাচ্ছি, কে এর মান তো ইনিশিয়ালি 1, তাহলে এ 1 এ কে বসবে, এই ঘরটাতে কে বসবে, এই ঘরটাতে অ্যাসাইন হবে হচ্ছে আর জের যে ভ্যালুটা আছে। তার মানে কি এই কন্ডিশন যদি ফলস হয়, এই কন্ডিশন যদি ট্রু হতো তাহলে আমরা ধরে নিতাম যে এলটা হচ্ছে ছোট ভ্যালু, যেটা ছোট ভ্যালু আমরা সেটাকেই এই অ্যারেতে নিয়ে বসাবো। তাহলে এই কন্ডিশনে আমরা দেখতে পাচ্ছি যে কন্ডিশন তো ফলস, তার মানে কন্ডিশন ফলস মানে কি, ছোট হচ্ছে আর এর ভ্যালুটা, তার মানে এই ঘরে আমরা অ্যাসাইন করব আর এর ভ্যালুটা। এই যে আর 1 এর যে ভ্যালুটা আছে তার মানে 1, এটাকে অ্যাসাইন করে দিব এই এ 1 এর ঘরে, এবং যেটাকে আমরা অ্যাসাইন করব সেটার ইনডেক্সিংটা কিন্তু 1 বেড়ে যাবে, যেহেতু জে এর ইনডেক্সিং এর যে ভ্যালুকে আমরা কপি করছি এখানে, সো এটা কিন্তু আমার কি হবে, জে এর ইনডেক্সিংটা 1 বেড়ে যাবে, যে জে ইজ ইকুয়াল টু জে প্লাস 1। দেখি আমরা অ্যানিমেশনটা, এখানে কিন্তু আমার এই 1টা চলে গেল, এখানে অ্যাসাইন হয়ে গেল, এবং তার পাশাপাশি কে এর মানও, যেহেতু এই লুপটাও শেষ, কে এর মান অটোমেটিক্যালি 1 বেড়ে গেল 2, এবং জে এর মানও কিন্তু 1, যেহেতু এটাকে অ্যাসাইন করছে, যেটা অ্যাসাইন করছে সেই ইনডেক্স, এটা কিন্তু 1 বেড়ে গেল। এখন আই এর মান কিন্তু এখনো 1 এ আছে, আর আর এর মান কত, জে এর মান কত 2 তে আছে। সো আমার কিন্তু এখন কম্পারিজনটা আবার কোথায় হবে, কম্পারিজন হবে l1 এবং r2 এর মধ্যে, l1 এবং r2 এর মধ্যে, এবং বর্তমানে কে এর ভ্যালু আছে 2। তো এই ক্ষেত্রে আমরা দেখি কত আসে, 6 লেস দেন অর ইকুয়াল 9। কন্ডিশন দেখতে পাচ্ছি আমার কি ট্রু, যেহেতু কন্ডিশন ট্রু তার মানে আর বড়, এল ছোট, এল এর ভ্যালু ছোট, যেহেতু এল এর ভ্যালু ছোট, সো আমরা এ কে তে কাকে অ্যাসাইন করব, এ টু তে কাকে অ্যাসাইন করব, এল এর ভ্যালুটাকে অ্যাসাইন করব। তার মানে এই 6 টা অ্যাসাইন হয়ে যাবে এই জায়গাটাতে, এবং যেটা অ্যাসাইন হবে সেটার ইনডেক্সিংটা 1 বেড়ে যাবে, যেহেতু আই এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, সো এখানে আই এর মানটা 1 বেড়ে যাবে। আমরা একটু দেখি ভিউটা, তো কিন্তু এভাবে করে অ্যাসাইন হয়ে গেল। তারপরে সিমিলার ওয়েতে কে এর মানটা 1 বেড়ে গেল 3। এখন 3 এর জন্য আবার সিমিলার ওয়েতে কম্পারিজন হবে, এখন কিন্তু i এর মান 2, j এর মান 2, তার মানে কম্পারিজন হবে l2 লেস দেন অর ইকুয়াল r2। দেখি আমরা 8 লেস দেন অর ইকুয়াল 9 কিনা। এখন দেখতে পাচ্ছি এখনো কন্ডিশন 2, তার মানে ছোট কোনটা, l, তার মানে এই দেনটা কাজ করবে। তাহলে a3 তে কে অ্যাসাইন হবে, a3 তে অ্যাসাইন হবে l2 এর ভ্যালুটা, তার মানে এই এটা অ্যাসাইন হবে এই ধরে, ঠিক আছে। এবং কি হবে, যেহেতু এল এর ভ্যালুটা অ্যাসাইন হচ্ছে, সো আই এর মানটা 1 বেড়ে যাবে। দেখি আমরা অ্যানিমেশন, মানটা 1 কিন্তু বেড়ে গেল। এরপরে কে এর মান 4, আবার এখানে আমার কে 4 এ কিভাবে আবার কম্পেয়ার হবে, আই এর মান 3 আছে, জে এর মান কিন্তু এখনো 2 আছে, তার মানে কম্পারিজন হবে l3 এবং r2 এর মধ্যে। l3 এবং r2 এর ভ্যালুর মধ্যে দেখি এটাতে কত আছে, 26 আছে, কন্ডিশন দেখতে পাচ্ছি ফলস, রাইট, কন্ডিশন দেখতে পাচ্ছি ফলস, যেহেতু কন্ডিশন ফলস হলে তার মানে এই দিনটার কাজ করবে না, কোনটা কাজ করবে, এইটা, তার মানে ছোট কোনটা, ছোট হচ্ছে আর এর ভ্যালুটা, তার মানে এ 4 এ কি অ্যাসাইন হবে, আর 2 এর ভ্যালুটা অ্যাসাইন হবে এইটা, এটা অ্যাসাইন হবে 9, এবং যে মানটা 1 বেড়ে যাবে। সিমিলার ওয়েতে কে 5 এ কে বসবে কম্পেয়ার করার জন্য, আমার আসবে l3 এবং r3, l3 এবং r3 কম্পারিজন করলে আমরা দেখতে পাবো 26, এটা হচ্ছে 42, তাহলে 42 কন্ডিশন ট্রু, তাই না, কন্ডিশন ট্রু হলে আমার কি করতে হবে, কন্ডিশন ট্রু হলে তার মানে ধরে নিচ্ছি লেফট এরটা ছোট, লেফট এরটা যেহেতু ছোট তার মানে a5 এ কে বসবে, a5 এ বসবে l3 এর ভ্যালু এইটা, এবং i এর মানটা কি হবে,
তাহলে এক্ষেত্রে আমার কিন্তু আয়ের মানটা 1 বেড়ে যাবে। এবার K6 এর জন্য কম্পারিজন হবে আয়ের মান যেহেতু বেড়ে গেল 4 হয়ে গেল, তাহলে L4 লেস দেন অর ইকুয়াল R3। তাহলে 32 এর সাথে কম্পারিজন হবে কার 42। যদি আমরা এখানে কম্পারিজন দেখি তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে এই কন্ডিশনটা ট্রু। কন্ডিশন ট্রু হলে এল এর ভ্যালুটা আমার এখানে কি অ্যাসাইন হবে, তার মানে K6 এ অ্যাসাইন হবে হচ্ছে আমার L4 এর ভ্যালুটা, তাহলে এবং আয়ের মানটা 1 বেড়ে যাবে, তার মানে এটা চলে যাবে হচ্ছে এই ঘরে এবং আয়ের মানটা এখানে 1 বেড়ে যাবে, 4 থেকে 5 বেড়ে যাবে। সিমিলার ওয়েতে আবার কম্পারিজন হবে, এখনো তো লুপ শেষ হয়নি, কারণ লুপ চলবে কত 8টা এলিমেন্টের জন্য লুপ চলবে 1 থেকে শুরু করে 8 পর্যন্ত। এখন কে এর মান আছে কত 7 এ, এখনো লুপ শেষ হয়নি, তার মানে আবার এখন কম্পারিজন হবে এল এর মান 5, আর এর মান কত, আর ইনডেক্স এর ইনডেক্সিং কত 3, তার মানে L5 এর সাথে কম্পারিজন হবে R3 এর, এবং ইনফিনিটি থেকে অবশ্যই কি কন্ডিশন কিন্তু এটা ফলস হবে 42 ইনফিনিটি থেকে 42 কি মানে কন্ডিশন কি ফলস না, তার মানে কি এটাই ছোট বলে এলসটা কাজ করবে, তার মানে এই 42 কোথায় অ্যাসাইন হয়ে যাবে, এখানে অ্যাসাইন যাবে। এখন খেয়াল করেন আমি কেন বলেছিলাম যে একটি ঘর বেশি নিব, আমরা যদি এই ঘরটি বেশি না নিতাম সেক্ষেত্রে কি হতো, আমার দেখলাম যে আয়ের মানটা বেড়ে এই পর্যন্ত চলে আসছে, বাট এগুলো কিন্তু এখনো অ্যাসাইন হয়নি আমার এখানে। সো এটা কিন্তু একটা প্রবলেম, এই জন্য এই প্রবলেমটাকে সলভ করার জন্য কিন্তু একটি বড় এলিমেন্ট নিতে হয় যার সাথে কম্পারিজন করে বাকি এলিমেন্ট গুলো তার জায়গা মতো সেট হতে পারে। এটি যদি না থাকতো তাহলে কিন্তু সেটি সম্ভব ছিল না। তো আমরা এখন কম্পারিজন করে দেখতে পাচ্ছি এখন কিন্তু 42 চলে যাবে এই ঘরে চলে যাবে এবং জের মানটা 1 বেড়ে যাবে। সিমিলার ওয়েতে আবার ইনফিনিটির সাথে কম্পেয়ার হবে 43 ছোট, তাই 43 এখানে চলে যাবে এবং জের মানটা এখানে চলে আসবে। পজিশনে কিন্তু আমার লুপ শেষ, কারণ কি লুপটা কিন্তু 1 থেকে 8 পর্যন্ত চলা শেষ হয়ে গেছে, সো আমার এই পুরো ফর লুপটাই কিন্তু শেষ। এবং এই ফর লুপটা যখন শেষ হবে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই যে দুইটা আনসর্টেড সাবসিকুয়েন্স ছিল যারা কিনা নিজেদের মধ্যে সর্টেড, বাট যখন কনকোয়ার এবং কম্বাইন করলাম এরা কিন্তু একটা সিঙ্গেল সর্টেড সিকোয়েন্স কিন্তু আমাকে দিয়ে দিল। ঠিক সিমিলার ওয়েতে এর পাশে যদি আরো 8টা এলিমেন্ট থাকে তারাও কিন্তু সেম ওয়েতেই কাজ করবে এরকম। কিন্তু যখন সিঙ্গেল এলিমেন্ট ছিল, সিঙ্গেল থেকে দুইটা কম্বাইন হলো তখনও কিন্তু সেম প্রসেসেই কাজ হয়েছে, আবার দুইটা থেকে যখন 4টা হয়েছে তখনও সেম প্রসেসের কাজ হয়েছে। আর আমি আপনাদেরকে 4টা থেকে কিভাবে 8টা হলো সেটা দেখলাম। মোট কথা যে কোনো সাবসিকুয়েন্সে সিমিলার ওয়েতে মার্জ সর্টেড কনকোয়ার এবং কম্বাইনের এই অ্যালগরিদমটা কাজ করে কিন্তু কনকোয়ার এবং কম্বাইন হবে এবং আমরা সর্টেড লিস্ট পেয়ে যাব। সো এরকম আমরা যে কোনো সংখ্যক এলিমেন্টের জন্য কিন্তু আনসর্টেড ডাটাকে সর্ট করে নিতে পারি এবং এই কাজগুলো অবশ্যই রিকার্সিভ হইতে হবে। তার পাশে এর পাশে যদি আরো 8টি ডাটা থেকে থাকে আমি যেই সময় এই কাজটুকু করলাম সেই সময় কিন্তু পাশাপাশি ওই কাজটি হতে থাকবে, কারণ এটি একটি রিকার্সিভ কল, একই নাম দিয়ে কন্টিনিউয়াসলি কিন্তু পাশাপাশি কাজগুলো চলতে থাকবে, যার কারণে কিন্তু আমার মার্জ সর্টের টাইম কমপ্লেক্সিটি অনেক কম হয়। আশা করি আমার মনে হয় অ্যালগরিদমটা আমরা বুঝতে পেরেছি। তো এবার আমি নেক্সট স্লাইডে চলে যাব। এই স্লাইডে আমি শুধুমাত্র লুপ গুলো কিভাবে ইউজ হয়েছে বা ইনিশিয়ালাইজেশন পোর্শনে কি কাজ করেছি বা আমাদের কি কি কেস ছিল সেগুলো একটু ওভারঅল ডিসকাশন করা হয়েছে। যেমন আমরা সাবেরে নিয়েছিলাম এ, এবং যেখানে আমার কি ছিল এল এবং আর নামক দুটি নিউ অ্যারে লাগতো এবং সেখানে আমার এলিমেন্ট যে সাইজ সংখ্যা তা কিন্তু 1 করে বাড়িয়ে নিয়েছি এবং তারা কিন্তু নিজেরা আবার সর্টেড অর্ডার থাকে, এটা আমি বলেছি, কারণ যে পজিশনে থাকুক না কেন সবাই কিন্তু নিজেরা সর্টেড থাকে। এরপরে এলআই এবং আরজের মধ্যে কম্পারিজন হয়ে কিন্তু সেগুলো আবার এর মধ্যে কপি করা হয়েছিল, রাইট? সো এভাবে করে কিন্তু প্রত্যেকটা ফর লুপ কাজ করেছে। এছাড়াও আমরা ইনিশিয়ালাইজেশন পোর্শনে কি করলাম, শুরুতেই কিন্তু অ্যারেটা ফাঁকা থাকে এবং সেখানে কিন্তু আমাদের কি করতে হয়, আবার অ্যাসাইন করতে হয় এবং আই এবং সেক্ষেত্রে আমাদের যে ইন্ডেক্সিং গুলো ইউজ করেছিলাম আমরা সেগুলোকে কিন্তু 1 করে নিয়েছিলাম এবং শুরুর কম্পারিজনটা কিন্তু আমরা L1 এবং R1 এ করেছিলাম, রাইট? এবং যখন আমরা এ থেকে যদি খেয়াল করেন এ থেকে যখন এল লেফট এবং রাইট বা নতুন অ্যারেতে আমরা ডাটাগুলোকে কপি করেছিলাম তখন কিন্তু L1 এর মধ্যে সবথেকে ছোট মানে লেফট অ্যারের সবথেকে ছোট ডাটা কিন্তু L1 এ ছিল, আবার রাইট অ্যারের সবথেকে ছোট ডাটা কিন্তু 1 নম্বর এলিমেন্টে ছিল। কিন্তু যখন আবার এল এবং আর এই দুটাকে কনকোয়ার এবং কম্বাইন করলাম তখন কিন্তু আবার পুরাপুরি সব তাদের নিজেদের মধ্যে ইন্টারনালি কিন্তু সর্ট হয়েছে, কিন্তু নিজেরা কিন্তু আবার নিজেদের সাথে
সর্টেড ছিল, দ্যাটস ওয়াই সব থেকে ছোট ডাটা কিন্তু L1 এ ছিল এবং আর এর মধ্যে সব থেকে ছোট ডাটা কিন্তু তার 1 নাম্বার ইন্ডেক্সে ছিল। সেই কথাটা এখানে বলা হয়েছে যে ইনিশিয়ালি সিচুয়েশনটা কি, সিনারিটা কি রকম ছিল। এরপরে আমরা এখানে হচ্ছে দুটি কেস দেখতে পেয়েছি, একটি হলো লেফট ছোট অথবা আরেকটি হচ্ছে রাইট ছোট। যেটি ছোট সেটিকেই কিন্তু আমরা এ নামক যে মেইন অ্যারেটা ছিল সেটার মধ্যে কপি করে নিয়েছি। তো এক্ষেত্রে দুইটি কেস, একটি হলো লেফটের থেকে রাইট বড় লেফট ছোট, সেক্ষেত্রে আমরা কিভাবে কাজ করেছি, কয়টি এলিমেন্ট থাকে সেগুলো এখানে ডিসকাস করা হয়েছে। এছাড়া আরেকটি কেস হলো যদি লেফট বড় হয় আর ছোট হয় সিমিলার ওয়েতে কিন্তু কাজ করবে। তো এই কথাগুলো এখানে বলা হয়েছে। এছাড়াও টার্মিনেশন করার সময় যদি আমরা খেয়াল করি, টার্মিনেশন করার সময় ওভারঅল আমরা দেখবো কে এর যে ভ্যালু, সেই ক্ষেত্রে কিন্তু লুপটা কিন্তু ঘুরবে এক বেশি, সবসময় লুপ কিন্তু ঘুরে এক বেশি পর্যন্ত, এটা আমরা জানি, এবং কন্ডিশনে গিয়ে আটকে যায়। আর এছাড়াও আমাদের যদি আমরা একটু খেয়াল করি, টোটাল এলিমেন্ট সংখ্যা আমার যদি 10টি এলিমেন্ট বা 8টি এলিমেন্ট নিয়ে যেমন আমরা কাজ করেছিলাম, 8টি এলিমেন্ট যদি থাকে মেইন অ্যারেতে, তাহলে সেটি যখন নতুন অ্যারে তৈরি হয় তখন কিন্তু 4+1 এক ঘর করে বেশি নিয়েছিলাম আমরা, তাই না? তাহলে কিন্তু আমার অ্যারে সাইজ কিন্তু এক ঘর করে বেশি হয়েছে এবং দুইটা অ্যারে মিলে কিন্তু দুইটা ঘর বেশি। তার মানে কত, আমার কিন্তু সাইজ সংখ্যা নতুন অ্যারেতে যদি চিন্তা করি 8টি এলিমেন্ট থাকলেও আমার কিন্তু নতুন অ্যারে টোটালি সাইজ সংখ্যা ছিল 10, তাই না? একটি ঘর করে আমরা বাড়িয়ে নিয়েছিলাম। দেখি এই সূত্রটা আমার কিভাবে ইন্ডিকেট করে। আর এর মান যদি কত হয়, 8 হয়, p এর মান 1, 8 - 1 কত, 7, 7 + 3 কত, 10 হয় না? 10 হলো না? 10, তার মানে লেফট এবং আর টুগেদার একসাথে কিন্তু দুটি সেন্টিনেল মিলে ইন টোটালে আমার হিসাবে এলিমেন্ট ছিল 10টি। এবং সেক্ষেত্রে কিন্তু কপি করেছিলাম আমরা কয়টি, কপি করেছিলাম, কপি করা লেগেছিল আমাদের 8টি, একটি একটি ঘর বাড়িয়ে এনেছিলাম। সো ওভারঅল এরকম করে কিছু ডাইনামিক ওয়েতে কিন্তু পুরা মার্কশটটি কাজ করেছে, পুরাপুরি ডাইনামিক, যে কয়টি এলিমেন্ট থাকবে তার উপরে ভিত্তি করে এলিমেন্ট সংখ্যাগুলো ভাগ হবে। সো এটি ছিল আমার আজকের লেকচার। এখানে আমি মার্কশট অ্যালগরিদম ডাইনামিক কিভাবে ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচ ফলো করে ডাইনামিক ওয়েতে আনসর্টেড ডাটাগুলোকে সলভ করেছে সেটি আমি ডিসকাস করেছি। এরপরে যে লেকচার সেটিতে আমি মার্কশট এবং ডিভাইড এন্ড কনকোয়ার অ্যাপ্রোচের যেই টাইম কমপ্লেক্সিটি আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকেই, আজ এতটুকু।